বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি। বাংলাদেশ ভারত সীমান্তের লাগোয়া এই গ্রামটি অবস্থিত। 2001 সালের 18 এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। 20 বছর আগের শেষ সংঘাতে 16 জন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য নিহত হন। শেষ সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর 16 জন সদস্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর 2 জন সদস্য নিহত হয়। বড়াইবাড়ি গ্রামের সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত। 18 এপ্রিল ভোর রাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে সেচ কাজ দেখতে যান। এ সময় তারা দেখতে পান ধান খেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে। এই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআর এর ক্যাম্প কোথায়। তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফ এর সদস্য। বাংলাদেশের সীমান্তের ভিতরে বিএসএফ সদস্য ঢুকে পড়ার খবরটি বেশ দ্রুত বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন সাইফুল ইসলাম লাল। তিনি নিজেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য। সাইফুল ইসলাম লাল যখন বিডিআর এর ক্যাম্পে যান তখন সেই ক্যাম্পে মাত্র 8 জন বিডিআর সদস্য ছিল। সাইফুল ইসলাম লাল জানান, ক্যাম্পের ভেতরে গিয়ে আমি বিডিআর কে বললাম যে বিএসএফ আমাদের এলাকায় ঢুকে পড়েছে। তখন বিডিআর সদস্যরা অস্ত্র নিয়ে প্রস্তুতি নেয়। কিছুক্ষণ পরে আমি প্রস্রাব করার জন্য বাইরে এসে পুকুরের অপর পারে বিএসএফ সদস্যদের দেখি। দৌড়ে ক্যাম্পের ভিতরে ঢুকে এই খবর জানি। সঙ্গে সঙ্গে শুরু হয় ফায়ার। শত শত গুলি, চারিদিক থেকে গুলি। আমিও তখন অস্ত্র হাতে তুলে নিলাম। প্রত্যক্ষদর্শীদের মতে ভোর 5টা থেকে তীব্র গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি গ্রাম ও আশেপাশের এলাকা। প্রচন্ড গোলাগুলিতে গ্রামবাসী তাদের বাড়িঘর ফেলে পালিয়ে যেতে থাকে। তখন এই ঘটনা খুব কাছ থেকে দেখেছেন স্থানীয় বাসিন্দা রুহুল আমিন, যিনি 2014 সালে সে এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। যেদিন বিএসএফ বড়াইবাড়ি আক্রমণ করে সেদিন স্থানীয় মানুষকে সংগঠিত করার কাজ করেছিলেন রুহুল আমিন। বিএসএফকে প্রতিরোধ করার জন্য বিডিআর এর সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত 12 জন সদস্যকে একত্রিত করেন রুহুল আমিন। তিনি বলেন, বিএসএফ যখন আসে বাংলাদেশের ভেতরে তখন অনেক গ্রামবাসী পালিয়ে গেলেও পরবর্তীতে আবার ফিরে আসে। এরপর তারা বিডিআর এর সাথে মিলে বিএসএফ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ভোর 5টা থেকে 11টা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামে বিভীষিকা মুহূর্ত ছিল। দুপক্ষের মধ্যে প্রচন্ড গোলাগুলি হয় বলেন রুহুল আমিন। বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের ভেতরে থাকা সাইফুল ইসলাম লাল বলেন, ক্যাম্প থেকে তিনি দেখেছেন আনুমানিক কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল। সাইফুল ইসলাম লালের বর্ণনা মতে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের 8 জন সদস্য প্রচন্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম 4 ঘন্টা লড়াই চালিয়ে গেছেন। এর মধ্যে আশেপাশে আরো 2টি বিডিআর ক্যাম্প থেকে আরো 20 জন সদস্য বড়াইবাড়িতে আসেন। তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফ কে প্রতিহত করে। বড়াইবাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরো বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াইবাড়িতে। ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল 10:30 নাগাদ বিডিআর সদস্যরা বড়াইবাড়িতে গিয়ে পৌঁছান। রুহুল আমিন বলেন, 18 এপ্রিল ভোর 5টা থেকে সকাল 11টা পর্যন্ত একটানা গোলাগুলি হয়। কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি। এভাবে 18 এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে 19 এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। বড়াইবাড়ির সংঘাতে 16 জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে। স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যদের দাবি ছিল সে ঘটনায় বিএসএফ এর আরো বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গেছে। সাইফুল ইসলাম লাল বলেন, 16 জন সৈন্যের মৃতদেহ নিতে পারেনি, সেগুলো বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খেতে পাওয়া যায়। বিডিআর এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান বলেন, এ ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পাদুয়াতে। সেখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন জায়গা দখল করে আছে। সিলেটের পাদুয়া বিএসএফ এর সে ক্যাম্প নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো উত্তেজনা ছিল না। 2001 সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে। এই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের বিডিআর আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাতে কর্ণপাত না করে তাদের কাজ অব্যাহত রাখে। এমন অবস্থায় বিডিআর এর সে এলাকায় তাদের একটি স্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়। তিনি বলেন,
আমরা পাদুয়াতে যাই, সেখানে 3টি ক্যাম্প স্থাপন করি। বিএসএফ সেখানে 6টা ফায়ার করে। এরপর তারা প্রায় 70 জনের মতো সেখানে স্যারেন্ডার করে। আমরা পাদুয়া দখল করে নেই। পাদুয়ার ঘটনার জের ধরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের বড়াইবেড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢোকে। ঘটনার 2 দিন পরে বাংলাদেশের ভেতরে 16 জন বিএসএফ সৈন্যদের মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয়, কিন্তু শুরুতে ভারত সেগুলো গ্রহণ করতে চায়নি, কারণ মৃতদেহগুলো অনেকটাই বিকৃত হয়ে পড়েছিল। বিএসএফ এর এক কর্মকর্তাকে উদ্ধৃত করে 2001 সালের 20 এপ্রিল ভারতের দি হিন্দু পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিডিআর এর যেসব সদস্য মৃতদেহ এনেছিল প্রায় সেগুলো এতটাই বিকৃত হয়ে গেছে যে সেগুলোকে চেনা যাচ্ছে না। পরবর্তীতে এক পতাকা বৈঠকের মাধ্যমে সে সংকটে সুরাহা করায় এবং মৃতদেহগুলো গ্রহণ করে বিএসএফ। ভারতের তৎকালীন স্বরাষ্ট্র সচিব কামাল পান্ডেকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, 8 জন সৈন্যকে একেবারে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। এই ঘটনাকে একটি বর্বর হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করে ভারতের স্বরাষ্ট্র সচিব। তিনি বলেন, বিএসএফ সদস্যরা যুদ্ধ করতে বাংলাদেশে যায়নি। তারা কিছু বোঝার আগেই বিডিআর সদস্যরা গেরিলা স্টাইলে তাদের উপর অতর্কিত গুলি করে। বিএসএফ দল বেঁধে থাকায় শুরুতেই গুলি তাদের আঘাত করে। পরে অবশ্য বিএসএফও গুলি চালিয়েছে, কিন্তু এর মধ্যে অনেক সদস্যের মৃত্যু হয়ে গেছে। স্বরাষ্ট্র সচিব কামাল পান্ডে আরো বলেন, না জেনে বিডিআর সদস্যদের গুলি করা ঠিক হয়নি।